নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়ায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি ডক্টর পি.কে. হাজরাকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। আজকে যে বিষয় নিয়ে আমরা স্যারের কাছে জানতে চাইব সেই বিষয়টা কিন্তু আজকের যুগে প্রত্যেকেরই প্রশ্ন, কারণ আমরা প্রত্যেকে হার্ট নিয়ে ভীষণ চিন্তিত এবং হৃদরোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। তাহলে এই হৃদরোগের ঝুঁকি কমাবো আমরা কি করে, কিভাবে আমরা ভালো থাকবো, এই বিষয়টা নিয়ে আমরা স্যারের সঙ্গে আজকে আলোচনা করব। স্যার, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার এবং হার্টের বিভিন্ন অসুখ এইগুলোর আমরা প্রায়ই শুনতে পাচ্ছি। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু কারোর না কারোর এই সমস্যা কম বেশি হচ্ছে, ইভেন অল্প বয়সেও হচ্ছে। এই এত হার্টের সমস্যা বাড়ছে কেন? এগুলোকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ। মানে হার্টের যে ব্লাড সাপ্লাই রয়েছে সেই পাইপটার মধ্যে যদি কোলেস্ট্রল জমা হয়ে যায় এবং সেই ব্লকগুলো যদি প্রোগ্রেসিভলি বাড়তে থাকে এবং হঠাৎ ওই ব্লকটা যদি বেড়ে যায় এবং রাপচার হয়, তার মধ্যে যদি ব্লিডিং হয়, ক্লট হয়, তখন একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। তো এগুলোর মধ্যে রয়েছে কিছু জেনেটিক ফ্যাক্টরস আর কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস। কিছু রিস্ক ফ্যাক্টর আমরা বলি, রিস্ক মানে ঝুঁকি, এবং রিস্ক রিডাকশন হচ্ছে জিনিসটা কমায়, আর রিস্ক এনহ্যান্সার মানে জিনিসটা বাড়ায়। তার মানে ধরুন একটা যদি রিস্ক হয়, যদি আপনি গাড়িতে হাই স্পিডে যান, সেটাকে বলি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। তার মানে হাই স্পিড ইজ এ রিস্ক ফর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডেথ। তেমনি কোলেস্ট্রলের মধ্যে যদি হাই স্পিডে ব্লাড সার্কুলেট করে, ধরুন হাই ব্লাড প্রেশার হলো, টেন্সড হলো, প্যানিক হলো, টেনশন হলো, তার মানে তাদের হাই স্পিডে ব্লাড যাচ্ছে। আবার যদি ব্লাডটা মোটা হয়ে যায়, যদি রাস্তায় ব্রোকেডো হয়ে গিয়ে থাকে, ব্লাড যদি মোটা হয়ে যায়, ধরুন তাদের মধ্যে দেখা যায় যে সুগারের পরিমাণ বেড়ে গেছে, কোলেস্ট্রল পরিমাণ বেড়ে গেছে, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে গেছে, আর লাইপোপ্রোটিনের অ্যামাউন্টটা আপনার বেড়ে গেছে। তো এই বাড়া কমার মধ্যে রিস্ক এনহ্যান্সার অ্যান্ড রিস্ক রিডাকশন প্রসেসটা কাজ করে। প্রত্যেক মানুষই একটা রিস্ক নিয়ে জন্মায়, কারণ এটাকে আমরা বলি সাইকেল অফ লিভিং। তার মানে জন্ম মৃত্যু একটা মানুষের মধ্যে একটা ফিক্সড ফ্রেমের মধ্যে বাঁধা থাকে। তো এই যে ফ্রেমটা কখনো বড় ফ্রেম হয়, একটা লার্জ ফ্রেম হয়, কখনো শর্ট ফ্রেম হয়। তো এই শর্ট ফ্রেমটা আরও শর্ট হয়ে যেতে পারে যদি আপনার রিস্ক ফ্যাক্টরগুলো কম বয়স থেকেই অ্যাপিয়ার করে। ধরুন কম বয়সে কেউ সিগারেট খেলো, কম বয়সে তার হাইপারটেনশন হলো, কম বয়স থেকে তার কোলেস্ট্রল হাই রইলো, কম বয়স থেকে তার ট্রাইগ্লিসারাইড, এবং তার পরিবারের অনেকেরই কম বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস হয়েছে, স্টেন্ট লেগে গেছে, পেসমেকার লেগে গেছে, পায়ের প্রবলেম, পায়ের আর্টারিগুলো শুকিয়ে গেছে, কিডনি শুকিয়ে গেছে, ব্রেন শুকিয়ে গেছে। তো এই ফ্যামিলি হিস্ট্রিটা আমি বলি ভেরি স্ট্রং রিস্ক ফ্যাক্টর। ফ্যামিলি ট্রি তো চেঞ্জ করা যায় না, কিন্তু এখন আমরা যেটা বলি যে তাদের জিন চেঞ্জ করে দেওয়া যায়। তো জেনেটিক অল্টারেশনস, কমপ্লিট অল্টারেশন সম্ভব, আবার কখন মডিফিকেশন সম্ভব। তার মানে আপনি সাদাটাকে কখনো কালো করে দিতে পারেন, কালোটাকে সাদা করতে পারেন, বা গ্রে করতে পারেন। তার মানে ইন বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে জেনেটিক ফ্যাক্টরস, এটা হচ্ছে নতুন কনসেপ্ট। এটাকে বলে জেনেটিক সিজার। মানে খারাপ পোর্শনটা, ধরুন একটি মুভি বানাচ্ছেন, তার মধ্যে খারাপ সিন যদি থাকে সেটা কেটে দুটো ভালো সিন অ্যাড করে দিলেন। তেমনি আমাদের মানুষের মধ্যে যে জিন, ডিএনএ রয়েছে, বেসিক্যালি সেটাই হচ্ছে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, স্ট্রোক, হার্ট ফেলিওর, ডেথ। কতদিন বাঁচবেন আমরা বলি ভাগ্যরেখা, সে ভাগ্যরেখা হচ্ছে জিন, বা তার মধ্যে রয়েছে ডিএনএ। তো মানুষের মধ্যে যে ইনফরমেশন সেটা হচ্ছে স্টোরড ইন দ্য ডিএনএ। ডিএনএ মানে জিনে, সেটাই হচ্ছে নেচারের বিগেস্ট কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে আমরা ভাইরাল অ্যাটাক মানে স্পাইওয়্যার, ম্যালওয়্যার প্রবেশ করিয়ে যে ভালো জিন যেটা রয়েছে সেটাকে ভালোভাবে এক্সপ্রেস করা, আরও বড় আকারে এক্সপ্রেস করা, আর খারাপ জিন যেটা হয়েছে সেটা চুরি করে সেই কম্পিউটারটাকে সাফ করে দেওয়া। তো এটাকে বলি আমরা রিস্ক রিডাকশন বাই জেনেটিক অল্টারেশন। তো এই যে ব্যাড জিন, গুড জিন, সেটা আরও বেশি প্রকাশ পায় যদি আপনি স্মোকার হন, ডায়াবেটিক হন, আপনার যদি স্ট্রেসফুল লাইফ থাকে, যদি ঘুম কমান, আপনি যদি ইন্ডিয়ান হন, আপনি যদি এশিয়ান হন, তাহলে
এদের পোল্যান্ডের লোকের থেকে বা ইউক্রেনের লোকের থেকে আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যায়। তো নর্দার্ন জোনে যারা রয়েছে, যারা পোলের নর্দার্ন জোনের কাছাকাছি রয়েছে, মেবি বিকজ অফ ওয়েদার, জেনেটিক makeup, and maybe their dietary habit and exercise, they have to do a hard work all the time. ফিজিক্যাল লেবার হয়তো বেশি করতে হয়, পাহাড়িদের বেশি করতে হয়, তিব্বতিয়ান তাদের ওঠানামা বেশি করতে হয়, তাদের ইনডিরেক্ট এক্সারসাইজ হয়। আর আমাদের যারা ভ্যালিতে থাকি, যারা নদীর আশেপাশে থাকি বা ভারতবর্ষের মতো জায়গায় থাকি যেখানে কার্বোহাইড্রেট আমরা বেশি খাই, কার্বোহাইড্রেট খেলে ওটা ডায়াবেটিসের প্রবণতা বাড়ায়, ডায়াবেটিস হলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ায়। তো আমাদের দেশে প্রবাবলি এই ফুড হ্যাবিট, ল্যাক অফ এক্সারসাইজ, কারণ এত পপুলেশন, হাঁটার জায়গা নেই, এক্সারসাইজ করার সময় নেই, বিজি লাইফ। কারণ আমাদের দেশে যতটুকু আমরা মাইনে পাই তাতে হয়তো সংসার চলে না বা বেশিক্ষণ কাজ করতে হয়, এবং বেশিক্ষণ কাজ করা মানেই বেশি স্ট্রেসফুল লাইফ। তো রিল্যাক্সেশনস, এক্সারসাইজ করার টাইম, ঘুমানোর টাইম, সকালবেলা দৌড়তে হয় ট্রেন ধরার জন্য, মেয়েকে স্কুলে পৌঁছাতে হয়। তো এই যে ল্যাক অফ স্লিপ অ্যান্ড স্লিপ হাইজিন অল্টারেশন, নাক ডাকা, বিভিন্ন কারণে মানুষের হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক এবং লংজিভিটি, ল্যাক অফ ভ্যাকসিনেশনস, ল্যাক অফ গুড স্যানিটেশনস, মানে ধরুন কিছু কিছু হার্ট ডিজিজ আছে যারা বাচ্চাদের অ্যাফেক্ট করে, যেসব সেটাকে বলি আমরা রিউম্যাটিক হার্ট ডিজিজ। তো রিউম্যাটিক হার্ট ডিজিজ ডিরেক্টলি ক্যান অ্যাফেক্ট ইউর ভ্যালভ, বাচ্চাদের ভ্যালভ, এবং সেখানে স্যানিটেশনস এবং ডাম্প ওয়েদার, ওভারক্রাউডিং, এইসব দেশে যাদের একটা ঘরে হয়তো 10 জন থাকছে ছোট্ট ঘরে, সেসব বাচ্চাদের স্লামে এবং গ্রামের দিকে পুয়ার সোসাইটিতে রিউম্যাটিক হার্ট ডিজিজের সংখ্যা বেশি। আরেকটা অসুখ হচ্ছে যে সল্ট বেশি খাওয়া, সেখান থেকে হাইপার টেনশন হলো, হাইপার টেনশন হয়ে হার্টটা বড় হয়ে গেল, হার্ট বড় হয়ে হার্ট ফেলিওর হলো। আরেকটা হচ্ছে ডায়াবেটিসের রং মেডিসিন বলবো না, গুড মেডিসিনের অভাব, বেস্ট মেডিসিনের অভাব। এই বেস্ট মেডিসিনগুলো যদি প্রয়োগ করা হয়, যেটা কিনা লাস্ট 2-3 বছর ধরে আমাদের বিভিন্ন সায়েন্সে বারবার বলছে যে এজল যে মেডিসিনগুলো আমরা ডায়াবেটিসে প্রয়োগ করতাম, ডায়াবেটোলজিস্টের কাছে গেলে ওরাই এখনও সেই ওষুধগুলো প্রয়োগ করে, কারণ এগুলো হচ্ছে ইকোনমিক, তো অনেকে অ্যাফোর্ড করতে পারে না। এই নতুন ডায়াবেটিক ড্রাগ, যেটা একটা ম্যাজিক্যাল ফার্মাসিউটিক্যাল এজেন্ট, এবং সেটাকে আমরা বলি GLP-1, ইনজেক্টেবল এবং ওরাল ফর্মে, এবং এটা একটা নোবেল প্রাইজ উইনিং মলিকুল, যেটা মানুষের ইনফ্লামেশন কমায়, সুগার কমায়, ওয়েট কমায়, প্রেশার কমায়, ইউরিক অ্যাসিড কমায়। আরেকটা হচ্ছে ইউরিন দিয়ে সুগার বের করে দেয়, সেটাকে বলি আমরা SGLT2। এই দুটো মেডিসিন যদি কেউ খেয়ে থাকে, তাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক কমে যায়, তাদের আয়ু বেশি বাড়ে, অ্যাটলিস্ট 5 বছরের আয়ু এই দুটো মেডিসিন যোগ করলে ডায়াবেটিক পেশেন্টের বাড়তে পারে। আরেকটা বারবার বলছি যে রিস্ক রিডাকশন, আপনার জিনকে চেঞ্জ করা গেল না, কিন্তু আপনার যে বডির মধ্যে কোলেস্ট্রল, আমরা কোলেস্ট্রল বলি এটা একটা পয়জন ইন দ্য বডি না, মানুষের বেঁচে থাকার জন্য কোলেস্ট্রলের দরকার হয় না, প্রত্যেক সেল কোলেস্ট্রল সিনথেসাইজ করতে পারে, এবং বাচ্চা বয়সে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের কোলেস্ট্রল খুব লো থাকে, সিঙ্গেল ডিজিট নাম্বার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরম থাকে। তো তাদের যে গ্রোথ হয় সেই জন্য কোলেস্ট্রল বিন্দুমাত্র দরকার হয় না, এবং তাদের সেই সময় ম্যাক্সিমাম গ্রোথ হয়। তো বাচ্চা যদি 5, 6, 7 মিলিগ্রাম LDL কোলেস্ট্রল দিয়ে বাঁচতে পারে, বড় হতে পারে, তাহলে অ্যাডাল্টের কেন দরকার? তখন অ্যাডাল্টের গ্রোথ তো অনেক কমে যায়। তো এই জন্য আমরা বলছি কোলেস্ট্রল এলিমিনেশনস ফ্রম দ্য বডি, লাইক পোলিও এলিমিনেশন, পোলিও ভ্যাকসিন নিয়ে পোলিও এলিমিনেশন, তেমনি কোলেস্ট্রল ভ্যাকসিন নিয়ে কোলেস্ট্রলের যে জিন, যেটা কোলেস্ট্রল সিনথেসাইজ করছে বডির মধ্যে, লিভারের মধ্যে ইউজুয়ালি সিনথেসাইজ হয় মোস্ট অফ দ্য কোলেস্ট্রল। ডায়েটারি কোলেস্ট্রলের সঙ্গে খুব ডিরেক্ট রিলেশনশিপ নেই, ডায়েটের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে কিডনি রিলেটেড ডিজিজ হলে ডায়েট আমরা বলি, ডায়েটের সঙ্গে হাইপারটেনশনের ডিরেক্ট রিলেশন রয়েছে, ডায়েটের সাথে ডায়াবেটিস রয়েছে, ডায়েটের সাথে ট্রাইগ্লিসারিড রয়েছে, বাট কোলেস্ট্রলের সঙ্গে খুব একটা স্ট্রং রিলেশন নেই। তো কোলেস্ট্রল সিনথেসিস যেটা হয় লিভারে, সেখানে কিছু কিছু মেডিসিন, ওরাল মেডিসিন আমরা দিই, বারবার যেটা এমফাসাইজ করার চেষ্টা করছি, নিউ কনসেপ্ট দ্যাট ইয়ারলি, অ্যাটলিস্ট ইয়ারলি এই ভ্যাকসিন যদি নেওয়া যায়, লাইক ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, আরপিস এবং কোভিডের ভ্যাকসিনের মতো, আপনার হার্ট ডিজিজ হওয়ার চান্স অনেক কমে যায়। এবং এই ভ্যাকসিনগুলো করে কি র্যাপিডলি কোলেস্ট্রলকে কমিয়ে দেয় উইদাউট এনি সাইড এফেক্ট।
there is no side effect of these cholesterol lowering injectable medicines or these gene silencing medicine যেটাতে মানুষ মারা যায়। তার মানে মোদ্দা কথা হলো যে আগেকার যে মেডিসিনগুলো ছিল সেগুলো ভালো মেডিসিনস। নাও উই আর লিভিং ইন এ এরা যেখানে আরও বেটার মেডিসিন বা বেস্ট মেডিসিন টু প্রিভেন্ট এজিং যদি আপনার প্রিভেন্ট করতে পারেন তাহলে আপনি বেশি দিন বাঁচবেন। সো ওভারঅল যে ভারতবর্ষের মানুষের লাইফ স্প্যান এবং ভালো থাকার গুড কোয়ালিটি অফ লাইফ প্রবণতা আস্তে আস্তে বাড়ছে বিকজ অফ গুড মেডিসিন। তো আস্তে আস্তে আমরা বলবো যে ডায়েট, এক্সারসাইজ, স্ট্রেস, পলিউশনস, আর্লি ডিটেকশনস এগুলো আপনাকে অনেকটাই হেল্প করতে পারে যদি আর্লি ট্রিটমেন্ট নেন। রেগুলার হেলথ চেক আপ, সিটি স্ক্যান বলেছি আমরা, সিটি স্ক্যান অফ দ্য হার্ট, যেখানে আপনি ক্যালসিয়াম ডিটেক্ট করতে পারেন। যদি ক্যালসিয়াম থাকে তার মানে সেটা 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, আর 90 বছর নাও হতে পারে। তো তার মানে 30 বছরে যদি ক্যালসিয়াম আপনি সিটি স্ক্যানে পান তাহলে আপনার কোলেস্ট্রল র্যাপিডলি আপনার কমাতে হবে। যদি আগে টার্গেট থাকে 70, সেটাকে নামিয়ে নিয়ে আসতে হবে <30। তো এই যে 30, 20, 10 এই নাম্বারগুলো আমরা বলছি, এগুলো কিন্তু আগে ছিল না। আগের নাম্বার ছিল 100, 130, 160, 190। কোলেস্ট্রল ইজ গুড ফর হেলথ। আগে ভাবতেন যে কোলেস্ট্রল লোয়ার করলে মানুষের ব্রেন ডেভেলপ করবে না, মানুষের সুইসাইড করে ফেলবে, মানুষ অর্গান খারাপ হয়ে যাবে, টক্সিসিটি হবে, কিডনি ফেলিওর হয়ে যাবে। এগুলো সব ভ্রান্ত ধারণা। এখন আমরা উল্টো বলছি, যেগুলো বেশি থাকলে আপনার সব অর্গান খারাপ হয়ে যাবে, কম থাকলে বা নিয়ার জিরো থাকলে আপনি বেশি দিন বাঁচবেন। অর্গান প্রোটেকশনস তেমনি ধরুন যারা অ্যালকোহলিক তাদের লিভার প্রোটেক্ট করার জন্য কিছু ওষুধ বেরিয়ে গেছে, যেগুলোকে আমরা বলি সিরোসিস প্রিভেন্ট করার ড্রাগ। সেগুলো অনেকাংশেই আবার কোলেস্ট্রলের কাজ করে, ডায়াবেটিসেরও কাজ করে, এবং এগুলোকে ম্যাশ বলি। তো এগুলোকে আর্লি ডিটেক্ট করা যায়, তাকে প্রেডিক্ট করা যায়। রিস্ক রিডাকশন, রিস্ক এনহ্যান্সার, ধরুন একটা মেয়েদের প্রেগনেন্সির সময় যদি হাইপার টেনশন হয়ে থাকে, এক্লাম্পসিয়া যদি হয়ে থাকে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স মানে ধরুন আমরা জয়েন্টের ব্যথা হচ্ছে, পেন কিলার খাচ্ছে, ঘুমোচ্ছে না, হেডেক হচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ ট্রাই করছে, একটা অ্যাবনর্মাল ডায়েট মানে ধরুন ফ্যাট কমানোর জন্য শুধু প্রোটিন খাচ্ছে, সেগুলো হচ্ছে এই যে নিউট্রিশন, সেটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে যেগুলো নেচারে রয়েছে সেই খাবারগুলো যদি খান, কম পরিমাণে খান, যদি রেগুলার এক্সারসাইজ করেন, জেনেটিক টেস্টিং যদি করান, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, লাইপোপ্রোটিন এই যদি কমিয়ে রাখেন, ব্লাড প্রেশারের রেগুলার মেডিসিন যদি খান, এবং কিডনি চেক আপ, ইউরিন যদি আপনি রেগুলার চেক আপ করেন এবং ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা যদি দেখেন, এই প্রোটিন লিকের প্রিভেন্ট করার জন্য অনেক নতুন ওষুধ বেরিয়ে গেছে, সেগুলোকে বলি আমরা এমআরএ। এই নতুন এমআরএ ক্যান প্রিভেন্ট ডায়ালিসিস, আমরা রেনাল ডেথ, কিডনি ডেথ এবং হসপিটালাইজেশনস, রিপিটেড হসপিটালে কেউ মনে করুন হার্ট ফেলিয়ার হলে যাচ্ছে, এগুলোকে 50% কমিয়ে দেয়। যেগুলো ধরুন 5 বছর আগে ক্যান্সারের মতোই আমরা বলতাম যে হার্ট ফেলিয়ার মানে হচ্ছে ক্যান্সার হয়ে যাওয়া, আর বেশি দিন বাঁচবে না। বিভিন্ন ডিভাইস বেরিয়ে গেছে, ধরুন পেসমেকার বিভিন্ন রকম বেরিয়ে গেছে, ওয়্যারলেস পেসমেকার বেরিয়ে গেছে, আইসিডিস বেরিয়ে গেছে, জিন আপনাকে ইনজেক্ট করা যায়, ভিডিও হার্ট ট্রান্সপ্লান্ট করা যায়, যেগুলো ভ্যালভে লিক হয়। আজকাল মানুষের কোনো ওপেন হার্ট করতে হয় না, প্রত্যেকটা ভ্যালভই আপনার পায়ের কুঁচকি দিয়ে রিপ্লেস করা যাবে, রিপেয়ার করা যায়। তো যাদের হার্ট ফেলিয়ার হয় এগুলো সবই কস্টলি থেরাপি, বাট এগুলো প্রয়োগ করলে আমাদের মতো হসপিটালে আমরা রেগুলার করে থাকি। পেসমেকার অ্যান্ড ডিভাইস, আর্টিফিশিয়াল হার্ট আজকাল পাওয়া যায়। তো মডার্ন সায়েন্সে রোবোটিক সায়েন্স একটা নতুন সায়েন্স। রোবটে যদি আপনার বাইপাস হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, আরও প্রিসিশন আসতে পারে, পারফেকশন আসতে পারে, কমপ্লিকেশন কম হয়, ডিউরেবিলিটি অফ সার্জারি অর অ্যাঞ্জিওপ্লাস্টি বিকামস বেটার। ইমেজিং বলি, ধরুন আজকাল ওসিটি, আলট্রাসাউন্ড সবগুলো মিলে একটা অ্যাজ এ প্যাকেজ। শুধু রিস্ক রিডাকশন করলেই হবে না, ভালো জায়গায় যেতে হবে, ভালো ডক্টর খুঁজে বের করতে হবে, ভালো ডায়েট খেতে হবে, ভালোভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি। শুধু স্টেন্ট লাগিয়ে দিলে কিন্তু আপনি বেশি দিন বাঁচবেন না, স্টেন্টগুলো ব্লক হয়ে যেতে পারে। শুধু কার লাগবে কি লাগবে না, লেগে কতটা পারফেকশন হলো, সেটা শুধু ক্যাথল্যাব দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি আজকাল বোঝা যায় না। শুধু ইমেজিং করতে হবে, এবং নতুন যে ডিভাইস মানে যন্ত্র, সেই যন্ত্র দিয়ে মানুষ কিন্তু অনেকদিন বাঁচতে পারে।
স্যার আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেমন আপনি বললেন যে কোলেস্টেরলটা সবসময় আমাদের কাছে রেচন পদার্থ, বর্জ্য, তো এটা একদম আমাদের শরীর থেকে বার করে ফেলতে হবে। স্যার আপনি ক্যালসিয়ামের কথা বলছিলেন যে আমাদের শরীরে অনেক সময় ক্যালসিয়াম জমা হয়, হার্টে ক্যালসিয়াম জমা হয়। স্যার ক্যালসিয়াম তো আমরা বাইরে থেকে অনেক সময় শরীরের জন্য হাড়ের ভালোর জন্য নিয়ে থাকি, তাহলে এটা কোন ক্যালসিয়াম যেটা আমাদের ক্ষতি করে? আচ্ছা, এই যে ক্যালসিয়াম বলছেন, এটা হার্টের ক্যালসিয়াম আর বোনের ক্যালসিয়াম দুটো ডিফারেন্ট। আচ্ছা, ওরাল ক্যালসিয়াম খেলে আমরা হার্টে জমা হবে, এটা ঠিক নয়। ওরাল ক্যালসিয়াম খেলে আমরা মিনারেল, যেটা বডির যে হাড়ের যে অসুখ সেগুলো কমে যাবে। আচ্ছা, বা ধরুন প্যারাথাইরয়েড হরমোন বা থাইরয়েড ডিসঅর্ডার যাদের রয়েছে, তাদের যদি ক্যালসিয়াম কম হয় বা বেশি হয়, তাহলে ক্যালসিয়ামের ট্রিটমেন্ট দরকার হয়। ম্যালিগনেন্সি হলে ক্যালসিয়াম অল্টার হতে পারে। হার্টের যে ক্যালসিয়াম হয় সেটা কিন্তু ভেরি স্লো প্রসেস, এবং হার্টের মধ্যে যে কোলেস্ট্রলগুলো ডিপোজিট হয় সেগুলো আলটিমেটলি ইজ রিপ্লেসড বাই ফাইব্রোসিস, মানে একটা শক্ত টিস্যু, এবং সেই শক্ত টিস্যুগুলো শক্ত হয়ে ক্যালসিয়াম হয়ে যায়, সেগুলো সিটি স্ক্যানে ধরা যায়। তো এই বডির ক্যালসিয়ামের সঙ্গে হার্টের ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নেই, এটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, মানে ধরুন কোলেস্ট্রলগুলো ক্যালসিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা আপনি দেখছেন শক্ত জিনিস, হোয়াইট ক্যালসিয়াম ইন দ্য হার্ট বাই সিটি স্ক্যান। আচ্ছা, আর লাস্ট আরেকটা প্রশ্ন, আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে জিন থেরাপি, যেটা এই জিন থেরাপি করার পদ্ধতিটা কি? জিন থেরাপি আপনার হতে পারে, ধরুন আপনার জিনটাকে বের করা হলো, তাকে স্টাডি করা হলো এবং অ্যাবনর্মাল জিনটাকে ডিটেক্ট করা হলো, তো সেই পোর্শনটাকে কেটে দেওয়া যায়, সেটাকে বলে ক্রিসপার টেকনোলজি। আরেকটা হচ্ছে যে বডি যেখানে ফ্যাক্টরি রয়েছে, যেখানে এই অ্যাবনর্মাল কোলেস্ট্রল তৈরি হচ্ছে, সেই ফ্যাক্টরিতে গিয়ে অ্যাটাক করা। সেই ফ্যাক্টরির যে মাইক্রোচিপ রয়েছে, মানে যার মধ্যে জিনিসটা প্রোগ্রাম রয়েছে, এভরিথিং ইজ প্রোগ্রাম, সেটাও একটা ম্যাথসের মতো, একটা বন্ডিং রয়েছে, চেন রয়েছে। সেই পার্টিকুলার চেনটাকে আমরা গিয়ে, যে সিকোয়েন্স রয়েছে, প্রোটিনের সিকোয়েন্স, সেটাকে আমরা যদি ভেঙে দিই, দিয়ে একটা ভালো সিকোয়েন্স যদি জুড়ে দিই, ভালো সফটওয়্যার তার মধ্যে দিয়ে দিই, এবং সেটা ভেক্টর বলি, ভেক্টর মানে ওর মধ্যে গিয়ে ঢোকার একটা রাস্তা আছে। সো লিভার সেলের মধ্যে গিয়ে লিভারের মধ্যে যে জিন রয়েছে, ডিএনএ রয়েছে, সেই ডিএনএর মধ্যে যে ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরির মধ্যে যেটা সিকোয়েন্স রয়েছে, যেটা কোডিং রয়েছে, এটিজিসি কোডিং রয়েছে কম্পিউটারের মতো, সেই কম্পিউটার হচ্ছে মানুষের কম্পিউটার। আমরা এখন জেনে ফেলেছি যে মানুষের জিনকে ম্যাপ করা যায়, যে কোথায় এ আছে, কোথায় টি আছে, এটাকে প্রোগ্রামিং বলে। কম্পিউটার যেমন প্রোগ্রাম হয়, এক্স্যাক্টলি নেচার, ভগবান আমাদের প্রোগ্রামিং করে রেখেছে শরীরের মধ্যে। আগে জানতাম না, কিন্তু এখন আমরা জানতে পারি যে এই প্রোগ্রামিংটাকে যদি আমরা অল্টার করতে পারি, ব্যাড প্রোগ্রামিংকে যদি গুড প্রোগ্রামিং নিয়ে আসতে পারি, গুড প্রোগ্রামিংকে যদি বেস্ট প্রোগ্রামিং নিয়ে আসতে পারি, আর ধরুন কোনো প্রোটিন সিনথেসিস হচ্ছে না বডিতে, চুল পড়ে যাচ্ছে মনে করুন, তো চুল তৈরি নিশ্চয়ই একটা প্রোটিন আছে, তো চুল প্রোটিনের যে ডিএনএ রয়েছে, তাকে গিয়ে বললাম যে ভাই তুমি আরও একটু বেশি করে প্রোটিন তৈরি করো, সেই কমান্ডটা আমরা বাইরে থেকে দিতে পারি, সেটাকেই বলছি জিন থেরাপি। বা ধরুন আপনার চুলটা প্রচুর হয়ে গেছে, এত হচ্ছে আপনি সহ্য করতে পারছেন, গোটা সারা শরীরের চুল হয়ে যাচ্ছে, আমরা বললাম যে না ভাই, এত চুল তো আমার ভালো নয়, তুমি এমন একটা জিন তৈরি করো যে গিয়ে ওইখানে একটা ডাইরেকশন দেবে, কমান্ড দেবে, যে চুলের যে প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেই প্রোটিন সিনথেসিসটাকে স্লো ডাউন করো। তো স্লো ডাউন যখনই করলো, তাহলে চুলের যে এক্সেসিভ চুলের পরিমাণ কমে গেলো শরীরে। কোনো ছেলেই চাইবে না তার সারা শরীরে চুল হোক। তো এই যে আমরা যে জেনেটিক অল্টারেশন, ভালো মন্দ টিউনিং করতে পারি, সেটাকেই বলছি যে কোলেস্ট্রল হোক, ডায়াবেটিস হোক, হাইপার টেনশনও এখন জিন থেরাপি বেরিয়ে গেছে, ওষুধ লাগবে না। আপনার যে জিনিসটা হাইপার টেনশনটাকে তৈরি করছে, বডির মধ্যে ব্লাড প্রেশার বাড়াচ্ছে, বা ধরুন পার্কিনসনিজম ডিজিজ বা ডিমেনশিয়া, অ্যালঝাইমার্স, মোটর নিউরন ডিজিজ বা নার্ভ প্যারালিসিস, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু প্রোটিন বেশি সিনথেসিস হচ্ছে বা প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। যেখানে ডেফিসিয়েন্ট হচ্ছে সেখানে আপনি প্রোডাকশন বাড়ান, আর যেখানে এক্সেসিভ প্রোডাকশন হচ্ছে, বডিতে ডিপোজিট হয়ে যাচ্ছে, সেই প্রোডাকশন কমান। তো এই যে কমান্ডটা হচ্ছে ভগবান দিয়ে রেখেছে ডিএনএ বা জিনের মধ্যে, সেই জিনটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে অল্টার করতে হবে, সেটা পসিবল, সেটাই হচ্ছে জিন থেরাপি। অনেক ধন্যবাদ স্যার। আমরা আধুনিক চিকিৎসা কিভাবে হৃদরোগকে প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে স্যারের কাছে অনেক কিছু জানলাম। তো এটা আমরা বুঝতে পারছি যে আমরা চাইলে কিন্তু সহজেই এই হার্ট অ্যাটাক বা হার্টের নানা রকম অসুখ যেগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলোকে প্রতিরোধ করতে পারবো, কিন্তু আমাদের জানতে হবে, সচেতন হতে হবে, আর সঠিক নিয়মাবলী আমাদের মেনে চলতে হবে। স্যারকে ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার।